নেপালের রাজনীতিতে জানেন এখন একটা বিরাট পরিবর্তনের হাওয়া বইছে। আর এই পরিবর্তনের মূলে আছেন একজন তরুণ নেতা বালেন্দ্র শাহ। তিনি যেভাবে দেশের বছরের পর বছর ধরে চলা পুরনো শাসন ব্যবস্থাকে একদম নাড়িয়ে দিচ্ছেন তা জানলে সত্যি অবাক হতে হয়। ভাবা যায় মাত্র ৩৫ বছর বয়স। এই বয়সে বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন, আর ক্ষমতায় আসার সাথে সাথে তিনি এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা নেপালের ইতিহাসে আগে কেউ দেখেনি। এটা যেন অতীতের সাথে একটা সরাসরি চ্যালেঞ্জ। এই যে কথাটা দেখছেন এটাই কিন্তু আজকের আলোচনার মূল কথা। আসলে শাহের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত যেন ঠিক এই কথাটাকে সত্যি প্রমাণ করছে। তিনি যেন পুরো সিস্টেমের গোড়ায় আঘাত করছেন। তো চলুন শুরু করা যাক সবচেয়ে বড় চ্যালেঞ্জটা দিয়ে, আর সেটা হলো দুর্নীতি। শাহের কাজের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে দুর্নীতির বিরুদ্ধে এক জিরো টলারেন্স নীতি, যা নেপালের মানুষ আগে কখনো কল্পনাও করতে পারেনি। এই ঘটনাটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ। মানে নিজের দলেরই শ্রমমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠল, আর শাহ কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। একটা তদন্ত কমিটি বসানো হলো, আর যেই না তারা মন্ত্রীকে দোষী সাব্যস্ত করল, সাথে সাথে তাকে বরখাস্ত করা হলো। মেসেজটা একদম পরিষ্কার, তাই না? আইন সবার জন্য এক, সে মন্ত্রী হোক আর যেই হোক। আর ভাববেন না এখানেই শেষ। এটা তো ছিল সবে শুরু। এই দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা শুধু একজন মন্ত্রীকে ঘিরেই থেমে থাকেনি। তদন্তের জালটা দেখুন, একেবারে সাবেক প্রধানমন্ত্রীদের পর্যন্ত পৌঁছে গেছে। বাতিল করা হয়েছে আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের। এমনকি বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মানে বোঝাই যাচ্ছে এই লড়াইটা কতটা সিরিয়াস। আচ্ছা, দুর্নীতির বিরুদ্ধে তো যুদ্ধ চলছেই, কিন্তু এর পাশাপাশি সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য দারুণ কিছু কাজ করছেন। তিনি এমন সব বাধা দূর করছেন যা এতদিন ধরে সাধারণ মানুষকে ভুগিয়েছে। চলুন দেখি কিভাবে ক্ষমতা এখন সত্যি জনগণের হাতে আসছে। এই যে দেখুন, পার্থক্যটা কতটা আকাশ পাতাল। একবার ভাবুন তো, আগে কি হতো? ভিআইপিদের গাড়ি যাবে বলে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকত, সাধারণ মানুষ আটকে থাকত। আর এখন ভিআইপি প্রোটোকল বলে কিছু রাখাই হয়নি। এমনকি ট্রাফিক পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা মন্ত্রী বা এমপির গাড়িও থামাতে পারবে, চেক করতে পারবে। একেই তো বলে সত্যিকারের গণতন্ত্র, তাই না? এটাই কিন্তু সব না, আরও আছে। যেমন ধরুন, মেয়েদের নিরাপদে স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার জন্য চালু হয়েছে লু বাস নামের ফ্রি সার্ভিস। যেসব প্রাইভেট স্কুল এতদিন ধরে ইচ্ছেমতো ফি আদায় করত, তাদের নির্দেশ দেয়া হয়েছে সেই অতিরিক্ত টাকা ফেরত দিতে। আর সরকারি বেসরকারি হাসপাতালে গরিব আর সাধারণ মানুষের জন্য চিকিৎসার একটা বড় অংশই এখন বিনামূল্যে। প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সরাসরি সাধারণ মানুষের উপকারে আসছে। দেখুন, শাহ কিন্তু শুধু আজকের সমস্যা নিয়ে ভাবছেন না, তার লক্ষ্য আরও অনেক বড়। তিনি পুরো সিস্টেমটাকেই এমনভাবে সংস্কার করতে চাইছেন যাতে এর সুফলটা বহুদিন ধরে পাওয়া যায়। চলুন এবার দেখা যাক সরকার আর শিক্ষা ব্যবস্থায় তিনি কী ধরনের দীর্ঘমেয়াদী পরিবর্তন আনছেন। সরকারি কাজকর্মে গতি আনার জন্য একটা দারুণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সংখ্যায় কমিয়ে ফেলা হচ্ছে। এর মানেটা কি? এর মানে হলো কম আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল চালাচালির ঝামেলা কম, আর সিদ্ধান্ত নেওয়া হবে অনেক দ্রুত। ফলে সরকারি সেবা পেতে মানুষের আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আর শিক্ষা ব্যবস্থার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটাকে তো একটা যুগান্তকারী সিদ্ধান্তই বলা যায়। নেপালের সমস্ত স্কুল আর কলেজে যে কোনো ধরনের দলীয় রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। উদ্দেশ্য একদম পরিষ্কার, ছাত্রছাত্রীরা যেন পড়াশোনায় মন দিতে পারে, রাজনীতির মার প্যাচে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তো নেপালে যে এই সব পরিবর্তন ঘটছে, এর ঢেউ কিন্তু শুধু নেপালের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাবটা কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির ওপরই পড়তে শুরু করেছে। সব মিলিয়ে বলা যায় বালেন্দ্র শাহের এই সাহসী নেতৃত্ব আর স্বচ্ছ কাজের ধরনের জন্য নেপালের সাধারণ মানুষের মধ্যে একটা নতুন আশা তৈরি হয়েছে। বহুদিন পর তারা আবার বিশ্বাস করতে শুরু করেছে যে দেশে আইনের শাসন সম্ভব এবং সরকার সত্যিই তাদের জন্য কাজ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যায়, বালেন্দ্র শাহ যে বৈপ্লবিক সংস্কারগুলো শুরু করেছেন সেগুলো কি শেষ পর্যন্ত টিকবে? এই পরিবর্তন কি দীর্ঘস্থায়ী হবে, নাকি তার এই পদক্ষেপগুলো পুরো দক্ষিণ এশিয়ায় একটা নতুন ধারার রাজনীতির জন্ম দেবে, একটা অনুপ্রেরণা হয়ে উঠবে? এই উত্তরটা
সময়ই বলে দেবে আর আমরা সবাই সেদিকেই তাকিয়ে আছি